কিউট। আঙ্কেল, এটা কি আপনার গরু? জি আপা। গরুটা খুব সুন্দর। এইবার কুরবানিতে বিক্রি করবেন? হ্যাঁ, ভালো দাম পাইলে অবশ্যই বিক্রি হবে। ভালো দাম অবশ্যই পাবেন। আপনার গরুটা দেখতে কিন্তু নাদুস নুদুস আছে। আঙ্কেল, আপনার গরুটা নিয়ে আমি একটা টিকটক করি। টিকটক করবেন? করেন আপা, আপনারা কিন্তু আমি চিনি, আপনি টিকটক আপা না? আচ্ছা আপা, আপনার নামটা জানি কি? রায়না চৌধুরী। করেন করেন, আপনি টিকটক করলে আমার গরুর ফেসবুক বাইরে দেবো। করেন করেন। ঠিক আছে, থ্যাংক ইউ। হ্যালো ভিউয়ার্স, আর কিছুদিন পরে তো কুরবানির ঈদ, চারিপাশে শুধু হাম্বার হাম্বা। আমিও আজকে পেয়ে গিয়েছি একটা কিউট গরুকে, এবং আজকে কিউট গরুর মালিকের কাছ থেকে গরুর সম্পর্কে আমরা সবকিছু জানবো। আচ্ছা আঙ্কেল, আপনার গরু কি একটাই? না, আরেকটা আছে। ওইটা কি পিঙ্ক কালার? ওইটা হচ্ছে বেবি পিঙ্ক। আপনি তো এই গরু কুরবানির ঈদে বিক্রি করবেন। আচ্ছা, গরুর দাম কত? কোনটার? এইটার না বেবি পিঙ্কের? এই লালটার। এইটার দাম 1,00,000 টাকা। আর ওই বেবি পিঙ্কটার? ওটার দাম 1,00,000 টাকাই। ও আচ্ছা, আপনি গরুকে কি খাওয়ান? পিৎজা নাকি বার্গার? কোনটারে আপা? এই লালটাকে। এইটারে ভুসি খাওয়াই, ভুসি। আর ওই বেবি পিঙ্কটাকে? ওইটারও ভুসি খাওয়াই। দুইটা গরুর যখন সবকিছু সেম সেমই হবে, তাহলে আলাদা আলাদা উত্তর দিচ্ছেন কেন? কারণ হইছে এইটা হইছে আমার, আর ওই পিঙ্কটা? ওইটা আমারই। আপনি কি বলছেন, আপনি জানেন? আপা, আপনি ওই বিখ্যাত টিকটকার হইতে পারেন, কিন্তু আপনি কিন্তু একটু কিঞ্চিত বলদ আছেন। গরু আবার পিঙ্ক কালার হয় নাকি? থাক, করবো না আপনার গরুর সাথে টিকটক। আমি করলে না আপনার গরুটা বিক্রি হয়ে যেত, তখন সেটাও হবে না। হ্যালো ভিউয়ার্স, আজকালকার পোলাপা না, যা পায় তাই নেই টিকটক টিকটক করে, মাথায় বুদ্ধি ভরা। মনির ভাই, আপনার নামে কিন্তু কমপ্লেন আছে। আপনি অফিস টাইমে খালি টিকটক দেখেন। আরে ভাই, রায়নার নতুন টিকটক। রায়না আবার কে? সিরিয়াসলি আপনি রায়নাকে চেনেন না? ভাই, আমি রায়নাকে চিনি না, আমি প্রিন্সেস ডায়নাকে চিনি। আপনি যদি একবার রায়নার টিকটক দেখেন, ট্রাস্ট মি, আপনি রায়নার ফ্যান হয়ে যাবেন। আমি তো রায়নার হিউজ ফ্যান, মানে রায়নাকে ফলো করি আর কি। ওর ভিডিও না দেখলে কাজে মনোযোগ দিতে পারি না। এই যে এখন দেখলাম, এখন মন ঠান্ডা মেজাজ ঠান্ডা, কাজ করব। যাই হোক, বলেন কি বলবেন। আপাতত কাজে মনোযোগী হন। বস কিন্তু আপনার ব্যাপারে আমাকে বলেছে। আরে ভাই, মানে চাকরি করতে এসে কি সামান্য সকালে তো পূরণ করতে পারবো না? মানে সারাক্ষণ কি ফাইলে মুখ গুজে রাখতে ভালো লাগে বলেন? তা কেন থাকবেন, কিন্তু অফিস টাইমে টিকটক দেখাও কিন্তু ঠিক না। আরে ভাই, আসল ঘটনা কি জানেন? কি? আসল ঘটনা হচ্ছে মনির সাহেবের একটা বিয়ে করা দরকার। কারণ বিয়ের বয়স হলে মানুষ যদি বিয়ে না করে, তাহলে তো তার টিকটক দেখা ছাড়া কোনো উপায় নেই। একটা বিয়ে করুক, দেখবেন তার পরদিন থেকেই সংসারের মাছ মাংস ডাল চাল এগুলোর হিসাব করতে তার দিন চলে যাবে। টিকটক দেখার আর সময় পাবে না। ঠিকই বলেছেন মনির সাহেব, বিয়েটা করেই ফেলেন। মানে একটা মানুষ সুখে আছে, শান্তিতে আছে, সেটা আপনাদের ভালো লাগতেছে না। আমি বুঝতে পারতেছি ব্যাপারটা। ভাই, বিয়ে তো আমিও করতে চাই, মানে একটা যোগ্য সুন্দরী পাত্রী পেলে আমি বিয়ে করে ফেলবো। আরে ভাই, পেয়ে যাবেন, ডোন্ট ওরি, খুঁজতে থাকেন, পেয়ে যাবেন। পেয়ে যাবেন। হ্যাঁ, আচ্ছা ভাই, ওই ফাইলের কাজটা হয়েছে? বল, এখানে কোন মেয়েটা সুন্দরী না? এই মেয়েটাকে দেখ, ওর নাকটা দেখেছিস? আর এই যে দেখ, এই মেয়েটার এত বড় বড় চুল, কি সুন্দর লাগছে। এই মেয়েটাকে দেখ, এই মেয়েটা, ওর চোখগুলো দেখেছিস? আরে কি সুন্দর চোখ, একেবারে হরিণী চোখ।
চোখ কথা বল। না মামা, শুধু চোখ সুন্দর হলে তো হবে না, ওভারঅল সুন্দর হতে হবে। এই মেয়েটার মধ্যে কিছু একটা মিসিং আছে। এ যাবৎকাল তোকে যতগুলো মেয়ে দেখিয়েছি, ওর এই সমস্যা, তার এই সমস্যা, ওই মেয়ের নাক বোচা, ওই মেয়ের চোখ খারাপ, এমন হলে তো আপা ওর জন্য মেয়ে পাওয়া যাবে না। আমি আগেই বলেছি না, ওর কপালে বউ নাই। ওর পাত্রী দেখার জন্য আমি যত টাকার মিষ্টি কিনছি, সেই টাকা দিয়ে আরেকটা দোকান দিতে পারবে। মা, সেটা তো আমার দোষ না। তোমরা মেয়ে দেখাইছো, আমার পছন্দ হয় নাই, আমি কি করব? আচ্ছা ঠিক আছে, তুই একটা ভালো মেয়ের নমুনা দেখা, আমরা দেখি তোর কেমন পছন্দ, তাহলে সেভাবে আমরা তোর জন্য মেয়ে খুঁজে নেব। তাই? হ্যাঁ, ভালো মেয়ে নমুনা দেখতে চাও? একদম। ঠিক আছে, দেখাচ্ছি। এই দেখো মামা, কি দারুণ দেখতে মেয়েটা, কি দারুণ বাচনভঙ্গি। ও যখন কথা বলে শুধু শুনতে ইচ্ছা করে, শুনতে ইচ্ছা করে। আমি না আমার চোখ ফেরাতে পারি না। এই আমি একটু দেখি। হ্যাঁ, আপাকে দেখা। এই যে দেখো মা। আরে এই মেয়ে তো টিকটক করে। মা, ও তো এই যুগের মেয়ে, ও তো টিকটক করবেই। ও তো আর তোমাদের যুগের মেয়ে না যে সেলাই ফরাই করবে। টিকটক করে ঠিক আছে, কোনো সমস্যা নেই। ভাগ্নে, তুই যেহেতু এই মেয়েকে পছন্দ করেছিস, তোকে এখানেই বিয়ে করাবো, কোনো সমস্যা নেই। ওই মেয়ের নাম ঠিকানাগুলো দে। কি বলছো? সত্যি? মানে তোমরা ওর সাথেই আমার বিয়ের ব্যবস্থা করবে? তুই আমার একমাত্র ভাগ্নে, আর আমি তোর মার একমাত্র আদরের ছোট ভাই। আমি পারি না দুনিয়াতে এমন কোনো কাজ নেই। এই মেয়ে ওরে বিয়ে করতে যাবে কেন? এটা কি বললা আপা? আমার ভাগ্নে কম কিসের? ভালো চাকরি করে, দেখতে হ্যান্ডসাম। তাছাড়া আপা, ওদের দুজনকে বেশ মানাবে। মামা, ওকে বিয়ে করাটা আমার একটা স্বপ্ন। ছোটবেলা থেকে আমার স্বপ্ন ছিল একটা সুন্দরী মেয়েকে বিয়ে করার। তুমি যদি সত্যি এটা করতে পারো, তাহলে আমার চেয়ে সুখী মানুষ এই পৃথিবীতে আর কেউ হবে না। ওরে বাপ, ভাগ্নে, তুই তো দেখছি বিয়ের আগেই প্রেমে হাবুডুবু খাচ্ছিস। কোনো চিন্তা করিস না, ওই মেয়ের সাথেই তোর বিয়ে হবে, এটা নিয়ে ভাববার কোনো প্রয়োজন নেই। আপা, কুরবানির ঈদের আগেই ওদের বিয়েটার ব্যবস্থা হয়ে যাবে। আমার ভাগ্নে যেহেতু মেয়ে পছন্দ করেছে, এবার বিয়েটা হবেই ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। হ্যালো গাইস, আজকে আমি তোমাদেরকে দেখাবো আমি আজকে কি রান্না করছি। আজকে আমি রান্না করছি বাটা মশলা দিয়ে গরুর মাংস, আর হচ্ছে বেগুন ভর্তা। ট্রাস্ট মি গাইস, আমার এই রান্না যে একবার খেয়েছে সে সারা জীবন মনে রেখেছে। তোকে এইমাত্র আমি মাংসটা বসিয়ে বললাম একটু নেড়ে চেড়ে দিতে, আর তুই শুরু করেছিস টিকটক। আর এই যে আমার মা চলে আসছে গাইস। আমার মা বাটা মশলার গরুর মাংস আর বেগুন ভর্তা আমার হাতে খেতে এত পছন্দ করে। আমার রান্না যে কি মজা, বলো মা আজ কেমন লাগতেছে আমার রান্না? বেগুন ভর্তা কোথায় পেলি? ওটা তো কাঁচকলা ভর্তা। বাই গাইস, আপনাদের সাথে আমি পরে কথা বলছি। কি দরকার ছিল তোমার এখনই বলতে হবে কোনটা কাঁচা কলা আর কোনটা বেগুন ভর্তা? তুই দেখাবি কাঁচকলা আর বলবি বেগুন ভর্তা, এটা কেমন হলো? টিকটকে কোনটা কাঁচা কলা ভর্তা আর কোনটা বেগুন ভর্তা সেটা ম্যাটার করে না, ম্যাটার করে আমি কি করছি সেটা। তুই এসব যে কি করিস আমি জানি না, তুই জানিস। পড়ালেখাটা ঠিক মতো করলি না, আর তোর বাবা বলেছে এইভাবে চলতে থাকলে তোর আর পড়াশোনা করতে হবে না, তোকে বিয়ে দিয়ে দেবে। এবং সেই মতো ঘটক লাগিয়েছে, আর ঘটক পাত্র দেখেছে। আগামীকাল তারা তোকে দেখতে আসবে। দেখো, দেখতে আসুক আর যাই আসুক, আমাকে যদি টিকটক করতে না দেয় বা টিকটক করতে বাধা দেয় তাহলে কিন্তু আমি বিয়েটি করতে পারবো বাবা। জানি তো, বিয়ের পর তুই তোর বরকে ছাড়তে পারবি, কিন্তু এই টিকটক ছাড়তে পারবি না। আর সেটা বরপক্ষকে জানানো হয়েছে। আর হ্যাঁ, বরপক্ষ কিনা তোকে ওই টিকটকে দেখেই পছন্দ করেছে। দেখছো, তোমরা তো কেউ আমাকে টিকটক করতে দিতে পছন্দ করো না। এখন দেখলা তো টিকটকের কি পাওয়ার, কি শক্তি। হয়েছে, এখন ভালোই ভালোই সব মিটে গেলেই হয়। আচ্ছা শোনো, ওটা হলে হবে নাইলে নেই, আমি এখন ভিডিওটা করব, তুমি বলবা যে হ্যাঁ রান্নাটা খুব মজা হয়েছে। ওকে? আরে দূর, এখনো রান্না হয়নি, এটা কখন খেলাম আর কখন মজা হলো? বাদ দে তো, আমি এসব বলতে পারবো না, তুই যা করছিলি কর। গাইস, আমার রান্না খেয়ে আমার মা এত প্রশংসা করেছে, ও
মাই গড, আমি এত কেন ভালো রান্না করি। ঠিক আছে, আপনাদের সাথে আমি পরবর্তী রান্না নিয়ে আবার আসবো। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। ভাই সাহেব, আমার একমাত্র ছেলে, ওর বাবা মারা যাওয়ার পরে ওকে আমি মানুষ করেছি। এখন একটা ভালো চাকরি করে। আমার সংসারের অভাব বলতে ভালো একটা বউ চাই। আর ও আমার ছোট ভাই, ওই তো রায়নাম মামনিকে খুঁজে বের করেছে। আসসালামু আলাইকুম। আমার আদরের একমাত্র ভাগ্নের চয়েস। ও যদি হানিয়া আমিরকেও পছন্দ করত তাহলে ওর সামনে আমি তাকে হাজির করতাম। হানিয়া হানিয়া আমিরটাকে এই এই আপা, হ্যাঁ ভাইজান, ওই ওদেরকে একটু ডাকেন না। আসো মা, আসো, বসো। আসসালামু আলাইকুম সবাইকে। বাহ, কি লক্ষ্মী একটা মেয়ে। মা শোনো, তোমার রান্নার ভিডিও আমি দেখেছি। তুমি অনেক গুণী একটা মেয়ে, লক্ষ্মী একটা মেয়ে। আজকালকার মেয়েরা তো রান্নাঘরে যেতে চায় না। তোমার চুলগুলো একটু দেখি। জানে না পা, ওই দিন একটা মেয়ে দেখতে গেছি, যে দেখি ইয়া বড় বড় লম্বা লম্বা চুল। আমার চুল দেখেই তো পছন্দ হয়ে গেল। ও মা, পরে আবার দেখি কি যে মেয়েটা উইক পরে। বলেন তো দেখি কি কারণটা? না না, আমার মেয়ে উইক পরে না। তাছাড়া দেখুন, ওর চুল তো অত লম্বাও না। আপা তুমি কি ব্যাকডেটেড প্রশ্ন করছো? এটা কোনো প্রশ্ন হলো? চুল দেখাও, পা দেখাও, এসব প্রশ্ন কেউ করে এখন? তুমি প্রশ্ন করতে পারো, মা তোমার ফেসবুক আইডি কি ভেরিফাইড? আচ্ছা, মনিটাইজেশন হয়েছে? ফ্যান ফলোয়ার কত? আচ্ছা, তুমি এটাও প্রশ্ন করতে পারো, মান্থলি রেমিটেন্স কেমন পাও? আমার এখনো রেমিটেন্স আসা শুরু করেনি, কিন্তু আইডিটা ভেরিফাই। বাহ, বিশাল ব্যাপার। টিকটক আমাদের জীবনের বিরাট পরিবর্তন এনে দিয়েছে। এই ভাগনা, তুই কিছু বল। আমার ছেলেটা অনেক লাজুক, ও কিন্তু লজ্জা পাচ্ছে। তো ওর সঙ্গে যদি একটু আলাদাভাবে কথা বলার ব্যবস্থা করতেন আপনারা। যাও মা, যাও, ওকে নিয়ে ছাদে যাও। ভাগ্নে, যা, লজ্জার কিছু নেই, যা যা, কথা বলে আয়। যাও। যা। আমাদের মেয়ে পছন্দ হয়েছে। এখন আপনারা যদি রাজি থাকেন তাহলে আর দেরি করতে চাই না। আপা, আপনার ছেলেকে দেখেও আমার মনে হচ্ছে সে খুব ভালো হবে। এখন দুজনে কথা বলুক, যদি ছেলে মেয়ে রাজি থাকে তাহলে আমাদেরও আপত্তি নেই, কি বলো? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। ওই, ওরা আস্তে আস্তে একটু মিষ্টি মুখ করে। আমি শুনেছি আপনি নাকি আমাকে টিকটকে দেখেছেন। সত্যি কথা বলতে আমি তো আপনার ফ্যান। আমি আপনার জন্য টিকটকে অ্যাকাউন্ট খুলেছি। বিশেষ করুন, আমি না কখনো ভাবতেও পারিনি যে আমি আপনার মুখোমুখি দাঁড়াবো। টিকটক দেখি বিয়ে করতে চাইলেন? আপনি তো আমাকে চেনেনও না। যা চেনার তা আমি টিকটক দেখেই চিনেছি। আর যা চিনতে হবে সেটা না হয় বিয়ের পরেই চিনে নেব। বিয়ে কিন্তু এখনো হয়নি। আপনি চাইলেই কিন্তু হবে। আপনি চান না? মানুষ যা চায় সবসময় কি তা পায়? মানুষ মন থেকে চাইলে কিন্তু পায়। আপনার মধ্যে একটা মায়া আছে। আমার
ভালো লাগছে। তার মানে আমি ধরে নিচ্ছি আপনি আমাকে বিয়ে করবেন। ধরতে পারেন। দেখেছেন, আমি বলেছিলাম না মানুষ মন থেকে চাইলে অবশ্যই পায়। যাই হোক, বিয়ের পরে আপনি আমার কাছে কি চান? তেমন কিছুই চাই না, সামনে তো কোরবানির ঈদ, আমি চাই এই ঈদে আপনি সব থেকে বড় গরুটা কিনেন। ঠিক আছে। আমরা তাহলে এখন নিচে যাই। হ্যাঁ, সবাই আপনাদের ওয়েট ছাদটা অনেক করছে। সুন্দর, অনেক গ্রিনারি। হ্যাঁ চলুন। দেখি আজকে কোন টিকটকটা করব। কি ব্যাপার, তুমি পাঞ্জাবের কোটি কেন খুলতেছো? কেন কোটি খুলবো না? না, চলো শুরু করি। কি শুরু করব? টিকটক। বাসরাতে টিকটক? হ্যাঁ, তো বাসরাতে আমি টিকটক করব না? আমার এত এত ফ্যান ফলোয়ার গুলো বসে আছে আমার বাসরাতের ভিডিও দেখার জন্য, আর তুমি বলতেছো বাসরাতে টিকটক? আর আমি বিয়েই তো করছি কাপল ভিডিও আর কাপল টিকটক করার জন্য। ও ঠিক আছে, তাহলে চলো শুরু করি। চলো। আচ্ছা, প্রথমে লাইভে যাব, এরপর টিকটক করব। মানে বাসর রাতে তুমি লাইভে যাবা? তো লাইভ দেখাবো না বাসরাতটা? হ্যাঁ করি। হ্যাঁ, কি বলো না বলো বুঝো না। হ্যালো ভিউয়ার্স, এই যে আপনাদের সবার পছন্দের রায়না চৌধুরী আবার লাইভে চলে আসছি। আজকে তোমার বাসর রাত, আপনারা তো সবাই জানেন যে আমি নতুন বিয়ে করেছি। এটা হচ্ছে আমাদের বাসর রাত, এই যে আমাদের বাসর রাত, এই হচ্ছে পুরাটা বাসর রাত। এই যে আমার হাজবেন্ড, আমরা নিউলি ম্যারিড কাপল। আমাদের জন্য সবাই দোয়া করবেন এবং বাসর রাতে কি হচ্ছে এটা আমি আপনাদেরকে একটু পর দেখাচ্ছি। বাই। চলো এখন আমরা টিকটক করব, কিন্তু এখানে তো জায়গাটা ছোট, এখানে করা যাবে না। আমরা একটু সামনে গিয়ে তারপর নিচে নিচে টিকটক করবো। আসো। আসো। এখানে দাঁড়াতে হবে? হ্যাঁ, এই যে এখানে দাঁড়াবো, আমি গান বাজাবো, তুমি সুন্দর মতো কিন্তু এক্সপ্রেশন দিবা। আচ্ছা। আইলারে নয়া দামান আসমানেরও তেরা বিছানা বিছাইয়া দিলাম শাইল গানে মেরা দামান ও দামান গো দামান গো দামান গো আইলারে নয়া দামান আসমানেরও তেরা বিছানা বিছাইয়া দিলাম শাইল গানে মেরা দামান ও দামান গো দামান ও দামান গো দামান আসমানেরও তেরা আমার ফ্যান ফলোয়ার গুলো এত পছন্দ করবে আমাদের টিকটক। আচ্ছা, আমরা আবার দেখি। তুমি একটু হাসলা না কেন বেশি? আরে আমার তো লজ্জা লাগে, আমি তো আসলে এক্সপার্ট না। লজ্জা লাগলে হবে? ঠিক আছে, আমি তোমাকে টিকটক শিখিয়ে দিব। আচ্ছা, নেক্সট কি গানটা করা যায়? গানটা হচ্ছে আরেকটা হিন্দি গান বের করি। মনির, শুনছো? এই মনির, সকাল হয়েছে, উঠো। ও মাই গড, সর্বনাশ! এটা কি? এইটাকে মানে আমি রায়না, তোমার বউ। আপনি আমার বউ হতে যাবেন কেন? আমার বউ কই? রায়না, রায়না! তোমার বউ মানে আমি তো তোমার বউ, আমি বলছি না। অসম্ভব, আপনি আমার বউ হতে পারেন না। আমার বউ তো ফর্সা, আর আপনার গায়ের রং তো ময়লা। এখানে কোথাও একটা ঝামেলা হয়েছে। আপনি জানতো আমার বউ কোথায়? রায়না! আচ্ছা, আমি বুঝতে পেরেছি। রায়না, রায়না! তুমি যখন দেখেছো তখন আমার মেকআপ ছিল, এখন আর মেকআপ নেই। এই যে মেকআপ ছাড়া, ফাউন্ডেশন ছাড়া। না 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 না,
আমি এটা বিশ্বাস করি না। আমার বউ অনেক সুন্দর, আপনি সে না। আমি তোমাকে বললাম না যে আমার মেকআপ করা ছিল? কি তার মানে বিয়ের আগে ফেসবুক, টিকটক যেখানেই দেখেছিস সেখানেই মেকআপ, ফিল্টার এগুলোই ছিল? হুম। ও মাই গড, তাহলে তো আমার সাথে প্রতারণা হয়েছে। না না না, আমি এই বিয়ে মানি না, আমি এই বিয়ে মানি না। না, আরে তুমি একটু শান্ত হও। কিসের শান্ত? আমি এই বিয়ে মানি না। মা 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 মা, কি হয়েছে বাবা, এত চেঁচামেচি করিস কেন? এই বিয়ে আমি মানি না মা। মানিস না মানে? হ্যাঁ, কি বলিস শুনছ তো অলক্ষণের কথা? এটা আমার বউ মা, এটা তোমার বউই না। তুমি তো জানো মা আমার বউ কত সুন্দর। আমি সব জানি, আমি সব জানি, এইটাই তোর বউ। তোর পছন্দ মতোই আমি এই মেয়ের সঙ্গে তোর বিয়ে দিয়েছি। মা দেখেন না ও এসব কি বলছে। আচ্ছা আপনিই বলেন, বিয়ের সময় কি আমি মেকআপ করব না? কেন করবা না? অবশ্যই করবা। তাহলে এটা একটু ওকে বোঝান। আমার যা বোঝার আমি বুঝে ফেলেছি মা। তুমি তো জানো আমার কত স্বপ্ন ছিল যে আমার বউ অনেক সুন্দর হবে। যদি এরকম হতো আমি জানতাম, তাহলে এই মেয়েকে আমি কখনোই বিয়ে করতাম না। দেখ বাবা, এইটাই তোর বউ, আর এই মেয়ের সাথেই তোর সংসার করতে হবে। মা মা, এই যে দেখো কোনোভাবে মিলে, আমি যদি জানতাম এইটাই এই মেয়ে, তাহলে আমি কখনোই বিয়ে করতাম না মা। আমি কি একবারের জন্য ভেবেছিলাম নাকি যে তুমি আমাকে আমার টিকটক, আমার ফেসবুকের ছবি দেখে পছন্দ করেছো? ওখানে তো সব ফিল্টার দেয়া, মেকআপ করা। আমি তো বুঝতে পারিনি সেটা। আমি এটা কিছু বুঝি না, এই বিয়ে আমি মানি না। আমি গেলাম। কোথায় যাচ্ছিস? আর কোনো কথা নাই। বাবা, বাবা শোন, দেখো তো। মা, এখন আবার কি হবে? গতকাল রাতেও নিজেকে খুব সুখী মনে হচ্ছিল, কিন্তু আজ মনে হচ্ছে এই দুনিয়াতে আমার থেকে দুঃখী আর কেউ নেই। একটা মেয়ের বিয়ের পর কত স্বপ্ন থাকে, এখন তো মনে হচ্ছে আমার সব স্বপ্ন শেষ। কোত্থেকে যে কি হয়ে গেল কিছু বুঝে উঠতে পারলাম না। আমি আরো ভাবলাম ছেলেটাকে বিয়ে দিয়ে একটু নিশ্চিন্ত হব। ও মা, এখন তো দেখে আরো চিন্তায় পড়ে গেলাম। থাক মা, সব ঠিক হয়ে যাবে, সব ঠিক হয়ে যাবে। কি ব্যাপার মনির ভাই, আজকে যে একবারও টিকটক দেখতে দেখলাম না? এসব টিকটক ফিকটক দেখার সময় আছে? হাতে কত কাজ। বাহ, আপনার দেখি কাজে মন বসেছে। আরে ভাই বলছেন কি, মনোযোগী হবে না? নতুন বিয়ে করেছে, কত দায়িত্ব আছে না? তাই নাকি? নতুন বিয়ে করেছেন? কই ভাই, আমাদের তো দাওয়াত দিলেন না। আচ্ছা, কলিগ হিসেবে আমরা কিন্তু দাওয়াত প্রাপ্যই ছিলাম। না মানে হঠাৎ করে পরিবারের সম্মতিতে বিয়েটা হয়ে গেছে, প্রোগ্রাম করা হয়নি। ঠিক আছে, বিয়ে যেহেতু করেই ফেলেছেন, আমাদের একদিন বাসায় দাওয়াত দেন, আমাদের খাওয়া হলো আর ভাবিকেও দেখে এলাম। ভাই শুনেন, শুনেছি ভাবি নাকি ভয়ঙ্কর সুন্দরী। কি বলে? হ্যাঁ, তো ভাই মনির ভাই একবার একটু ভাবিকে দেখার সুযোগ করে দেন না। আচ্ছা ঠিক আছে, আমি জানাবো। আর আপনি জানিয়েছেন ভাই, সুন্দরী ভাবিকে আমাদের সঙ্গে পরিচয় করিয়ে দেবেন না? আরে আমরা তো শুধু পরিচিত হতেই চেয়েছি। হ্যাঁ ভাই, সিম্পলি পরিচয়।
তুমি এখানে মন খারাপ করে দাঁড়িয়ে আছো? আমি কি করব কিছুই বুঝতে পারছি না মা। আপনার ছেলে তো আমার সাথে সংসার করতে যাচ্ছে না, রাগ করে বের হয়ে গেল। আমার কি বাবার বাসায় চলে যাওয়া উচিত? মাগো, তুমি এই বাড়ির বউ, এই বাড়িতে তোমার একটা অধিকার তৈরি হয়েছে, সেই অধিকার ছেড়ে এত সহজে কেন তুমি চলে যাবে? কেন? তাহলে আমি এখন কি করব? তুমি তোমার অধিকার রক্ষার জন্য কাজে লেগে পড়ো। আমি এই মুহূর্তে কিচ্ছু বুঝতে পারছি না আমার আসলে কি করা উচিত। আসলে মনির আপসেট হয়ে পড়েছে। ও হয়তো তোমার বাহিরের সৌন্দর্যটা দেখে মুগ্ধ হয়েছিল, ভেতরটা দেখেনি। আমি দেখেছি মা, তুমি আসলেই একটা ভালো মানুষ, ভালো মেয়ে। মাগো, তুমি এত সহজে হাল ছেড়ে দিও না মা, হাল ছেড়ে দিও না। ঠিক আছে, আপনি যখন বলছেন আমি চেষ্টা করব, কিন্তু মা আপনি আমার পাশে থাকবেন তো? অবশ্যই থাকবো, অবশ্যই। তুমি এক কাজ করো, ওর অফিস থেকে ফেরার সময় হয়ে গিয়েছে, তুমি ওর জন্য একটু চা তৈরি করো, যাও। তোমার চা। আমি চলে গেলে হয়তো তুমি খুশি হতে, কিন্তু আমার মনে হলো অফিস থেকে এসে তুমি এক কাপ চা খুঁজবে। চায়ে মিষ্টি ঠিক আছে? জীবনটা একটু তিতা হয়ে গেছে, চায়ে মিষ্টি খুঁজে কি হবে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনারা? আমরা মনির সাহেবের কলিগ। অনেকবার বলেছিলাম যে আমাদের ভাবিকে দেখার জন্য দাওয়াত করেন, কিন্তু উনি তো দাওয়াত করবেন না, তাই আমরা নিজেরাই চলে আসলাম। আপনি নিশ্চয়ই ভাবি, তাই না? আরে কি বলছেন কি আপনি? উনি ভাবি হবেন কেন? ভাবি তো দেখতে অনেক সুন্দরী, উনি হয়তো ওই বাড়ির কাজের মানুষ হবেন। এই যে ভাই, একটু ভাবিকে রেখে দিন না। ইয়ে মানে আমি ওনার স্ত্রী। জি। আপনি ভাবি? সরি ভাবি। ইটস ওকে। আচ্ছা আপনারা বসেন না, আমি এক কাপ চা করে দিই। না না, ঠিক আছে, বসবো না ভাবি। আমরা আসলে না বলে এসেছি তো, মানে সে হয়তো বিরক্ত। এসে যখন পড়েছেন বসুন, চা খেয়ে যান। না না, আপনি চা খান, আমরা বরং আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসি মনির সাহেব। চলো। জি চলো। তোমার সমস্যাটা কি? আমি আবার কি করলাম? তুমি কি করেছো তুমি জানো না? ফার্স্ট অফ অল তুমি আমার সাথে স্ক্যাম করেছো, আর এখন তুমি আমার কলিগদের বলছো তুমি আমার স্ত্রী। ও মা, আমি তোমার স্ত্রী সেটা আমি বলবো না? বলবে না? শোনো নাই তুমি আমার কলিগরা কি বললো? বললো তুমি একটা কাজের মেয়ে। ওফ, আমার মান ইজ্জত সব শেষ। গেট লস্ট ফ্রম হিয়ার। আই সে গেট লস্ট ফ্রম হিয়ার।
কি খাবেন ম্যাডাম? একটা ফ্রাইড রাইস, একটা চিকেন ফ্রাই, আর একটা কোক দিন। ঠিক আছে, থ্যাংক ইউ। আরে মিমি, অনেকদিন পরে দেখা। তুমি তো দেখছি সে আগের মতোই আছো। কি যে বলেন না ভাইয়া, আসলে ভাইয়া সত্যি কথা বলতে আমি একটা বিপদে পড়ে আপনাকে ডেকেছি ভাইয়া। বিপদ? কি বিপদ? আসলে সেই ইউনিভার্সিটির পর তোমার সাথে আর কোনো যোগাযোগ নেই, তাই তোমার সম্পর্কে কিছুই জানি না। হি আই আন্ডারস্ট্যান্ড। আসলে সেই ইউনিভার্সিটিতেই তো আমাদের লাস্ট দেখা। ইনফ্যাক্ট আপনি আমার চাকরির ব্যাপারে অনেক হেল্প করেছিলেন। হ্যাঁ, শুনেছিলাম ওই চাকরি নিয়ে কি যেন একটা ঝামেলা হয়েছিল। আর বলেন না, ম্যানেজমেন্ট প্রবলেম। পরে আমি চাকরিটা ছেড়ে দিই। ও আই সি। আমিও বিভিন্ন ঝামেলায় তোমার সাথে যোগাযোগটা রাখতে পাইনি, আর তুমিও ব্যস্ত ছিলে। শুনলাম আপনি নাকি বিয়ে করেছেন, আর ভাবি নাকি বেশ সুন্দরী। আরে বাদ দাও তো, তারপর বলো কিসের বিপদের কথা বলছিলে? ও হ্যাঁ, মানে আসলে ইউনিভার্সিটিতে থাকতে তো আপনার সাথে আমার রেগুলারই কথা হতো, সব বিষয়ে কথা হতো। আমি ভাবতাম আপনি হয়তো আমাকে পছন্দ করেন। আমি তো আসলেই তোমাকে পছন্দ করি। আমারও তাই মনে হয়েছে। সত্যি কথা বলতে সেই ভরসাতেই আপনার কাছে এসেছি। ডোন্ট বি হেজিটেট, তুমি যা বলার বলো। হ্যাঁ, আসলে এখন চাকরিটা ছেড়ে দেওয়ার পর আমার এখন আর চাকরি করার কোনো ইচ্ছে নেই। আমি চাচ্ছি নিজের একটা বিজনেস চালু করতে, সেজন্য বেশ কিছু টাকা আমি জমিয়েছিও। এখন আসলে আর বেশি টাকা দরকার। আর আপনি তো জানেন যে আমার আব্বু একটা কন্ট্রাক্টরি অফিসে জব করতো, সে অফিসটাও বন্ধ হয়ে যাওয়ার পর আব্বু একেবারে বাসায় বসে পড়েছে। মিমি, আমি বুঝতে পারছি, কিন্তু আমারও আসলে এই মুহূর্তে ভাইয়া, আমিও বুঝতে পারছি আপনার সিচুয়েশনটা। আপনার মাত্র বিয়ে হলো, অনেক টাকা খরচ হয়ে গিয়েছে, আপনার উপর অনেক প্রেশার হয়ে যাবে। কিন্তু তারপরে কি, আসলে আমি অনেক আশা নিয়েই আপনার কাছে এসেছি। আমার এই ধারণা যে আর যাই হোক নাই হোক, অন্তত আপনি আমাকে ফিরিয়ে দেবেন না। ভাইয়া, এই ভরসাতে আসলে আপনাকে ডেকেছি। আপনি যদি এখন কোনোভাবে টাকাটা একটু আমাকে ম্যানেজ করে দেন, আমি কথা দিচ্ছি আমি 1 মাসের মধ্যেই আপনাকে ফিরিয়ে দেব। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি আমার অফিসে একটু কথা বলে দেখি একটা লোনের ব্যবস্থা করতে পারি কিনা। দরকার হয় আমি আপনাকে ইন্টারেস্ট দেব। আচ্ছা সমস্যা নেই, আমি দেখি কি করা যায়। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া, সো কাইন্ড অফ ইউ। মানে আমি ভাইয়া, আমি 1 মাসের মধ্যে টাকাটা আপনাকে ফিরিয়ে দেবো, আপনি একদম চিন্তা করবেন না ভাইয়া। হঠাৎ অফিস থেকে এত টাকা লোন নিতে চাইছেন, কি ব্যাপার মনির ভাই? একটু প্রয়োজন ছিল। হ্যাঁ বুঝতে পেরেছি, কিন্তু আপনার লোন স্যাংশন করানোর জন্য আমাকে তো একটা কারণ উল্লেখ করতে হবে, তাই না? আরে ভাই, কারণ আবার কি? নতুন বিয়ে করেছে, হানিমুনে যাবে, খরচ আছে না? আচ্ছা ঠিক আছে, আমি তাহলে পারিবারিক কারণ উল্লেখ করে দিচ্ছি। হ্যাঁ সেটাই করে দেন। কিন্তু বস হানিমুনের জন্য আপনাকে ছুটি দেবে কিনা সন্দেহ আছে, কারণ এই মুহূর্তে অনেকগুলো প্রজেক্ট নতুন এসেছে, সবাই প্রজেক্ট নিয়ে ব্যস্ত। ভাই, আমি আপনার কাছে লোন চেয়েছি, ছুটি তো চাইনি। ওই একই তো, হানিমুনের জন্য, তাই না? আপনি তো পেঁচাচ্ছেন কেন? আমার লোন লাগবে, আমার স্যালারি এগেন্সে লোনটা করে দেন। হানিমুনে পড়েছেন কেন? আহা মনির সাহেব, আপনি রেগে যাচ্ছেন কেন? আমরা আপনার কলিগ না, আপনার ভালো মন্দ আমরা জিজ্ঞেস করতে পারি না? না পারেন না। আচ্ছা ঠিক আছে ভাই, আপনি একটু শান্ত হন প্লিজ, শান্ত হন। শুনেছি যে বিয়ের পরে মানুষের মাথা ঠান্ডা হয়, কিন্তু আপনার তো দেখছি উল্টা। কি ভাই, রাত্রে ঠিকমতো ঘুম হয়নি না? বেশি বাড়াবাড়ি করবেন না। আপনার থামুন, কে বাড়াবাড়ি করছে সেটা দেখা যাবে, আপনি ওর সঙ্গে আর কথা বলেন না। ঠিক আছে।
তোমার টাওয়াল। আচ্ছা শোনো না, কুরবানির ঈদ তো চলে আসলো, তুমি না বলেছিলে এবার ঈদে বড় গরুটা কিনবে? শখ কত বড় গরু, আমাকে তো গরু বানাইছো। আর এরকম সেজেগুজে আছো কেন? নতুন কাউকে গরু বানানোর ইচ্ছা আছে? আসলে হয়েছে কি, অনেকদিন ধরে তো টিকটক করি না, তাই ভাবছিলাম আজকে টিকটক করব তোমাকে সাথে নিয়ে। আমি তো তোমার সাথে টিকটক করব না, ফিল্টার করে সেজে গুজে আমাকে তো ঠকিয়েছো। এখন কি মানুষকে বোকা বানানোর ইচ্ছা? তুমি এইভাবে কেন বলছো? তো কিভাবে বলবো? যেটা সত্যি আমি সেটাই বলেছি। যদি তোমার সাহস থাকে তাহলে যে অ্যাকচুয়াল ফেসটা আছে না, সেটা দিয়ে টিকটক করো, দেখি তোমার কয়জন ফলোয়ার থাকে। দেখো, আমি তোমার সাথে এটা নিয়ে কোনো কথা বলতে চাই না। এক্স্যাক্টলি, আমিও তোমার সাথে টিকটক করতে চাচ্ছি না। টিকটক কি? আমি তো তোমার সাথে সংসারই করতে চাচ্ছি না। তুমি ফ্রড করে আমাকে বিয়ে করেছো, তাই এই সংসার আমি চাই না। তাহলে কি করতে চাও? আমি ডিসিশন নিয়েছি, আমি তোমাকে ডিভোর্স দিব। সরি, একটু লেট করে ফেললাম। ইটস ওকে, অফিসে এত কাজ। বুঝতে পেরেছি। ইনফ্যাক্ট বসে থাকতে খারাপ লাগছিল না, ওয়েদারটা ভালো আছে, এনভায়রনমেন্টটাও সুন্দর। তারপর বলো কি খাবে, কি অর্ডার করবো? উইদাউট ইউর পারমিশন আমি অলরেডি কফি অর্ডার করে ফেলেছি আমাদের দুজনের জন্য। আই হোপ ইউ ওন্ট মাইন্ড। না না না, ইটস ওকে। ওকে, এই নাও তোমার 5 লাখ টাকা। ভাইয়া থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। আসলে আপনি যে আমার কত বড় একটা উপকার করলেন ভাইয়া, আমি মানে বলে বোঝাতে পারবো না। এটা তোমার দায়িত্ব। তারপর বলো, আর সবকিছু কেমন চলছে? সত্যি কথা বলতে এতদিন মনে হয় সব কিছু থেমেই ছিল, এখন থেকে আবার চলা শুরু হলো। বাই দ্য ওয়ে, তুমি না একটা রিলেশনশিপে ছিলে, মানে জব হওয়ার পর শুনেছিলাম। আর ইউ সিরিয়াস? আপনি এসব মনে রেখেছেন? মানে ধুর, ওটা ইনফ্যাচুয়েশন। বাদ দেন না, বেটার আপনি বলেন যে আপনার লাইফ কেমন চলছে? আর আমার লাইফ, জানো আমি না একটা স্ক্যামের শিকার হয়েছি। কি বলছেন এসব? তারপর? মানে যেমনটা দেখে বিয়ে করেছিলাম, বিয়ের পরে দেখি তেমনটা না। তাহলে এখন কি করবেন ভেবেছেন? কি আর করবো, এইভাবে তো সংসার করা যায় না। তাই আমি সিদ্ধান্ত নিয়েছি আমি আর ওর সাথে থাকবো না। আসলে আপনাদের মতো ভালো মানুষদের সাথে যে কেন এমনটা হয়, খারাপ লাগে আসলে। ইয়ে ভাইয়া, শুনলাম আপনাদের অফিস থেকে নাকি একটা টেন্ডার ছেড়েছে। হ্যাঁ, মানে সেটা নিয়ে তো আমি ব্যস্ত, আর সব দায়িত্ব তো আমার উপর। বস আমাকে অনেক বিশ্বাস করে। ও দ্যাটস গুড। আসলে আমার আব্বু ওই টেন্ডারের জন্য অ্যাপ্লাই করেছে, তাই আপনি যদি একটু কাইন্ডলি। কি বলো, আঙ্কেল অ্যাপ্লাই করেছে? তাহলে এক কাজ করো, তুমি আমাকে ডকুমেন্টসটা আমাকে মেইল করে দাও, আমি দেখছি কি করা যায়। বেটার হয় আমি আব্বুকে আপনার অফিসেই না হয় পাঠিয়ে দিই, তাহলে আসলে মানে কি বলবো, আব্বু যদি টেন্ডারটা পেয়ে যায় তাহলে উনি একটা ঘুরে দাঁড়ানোর সুযোগ পাবেন। এখন তো আসলে মনে হচ্ছে আপনি আমাদের জন্য আশীর্বাদ।
আর আপনার মতো মানুষকে ধরে রাখতে পারলে জীবনটা অনেক সুন্দর হয়ে যাবে। কি যে বলো, তুমি কোনো টেনশন করো না, সব কিছু আমি দেখব। তুমি আঙ্কেলকে আমার অফিসে পাঠিয়ে দাও, আমি দেখছি কি করা যায়। বাবা, আমার মেয়ে মিমি তোমার ব্যাপারে আমাকে সব বলেছে। জি আঙ্কেল, কিন্তু এই কাজের জন্য যে যে কোয়ালিফিকেশন দরকার সেগুলো তো আপনার কাছে নেই। এইটা তুমি ঠিক বলেছো বাবা, আমার হয়তো কাগজপত্রে কিছু কম থাকতে পারে বা জাঁকজমকপূর্ণ কোনো অফিস নেই, কিন্তু আমার তো অভিজ্ঞতা আছে বাবা। আমাকে তুমি অভিজ্ঞতার ঝুলি বলতে পারো, আর সেই অভিজ্ঞতা থেকেই আমি কাজটা পেতে চাই। বুঝতে পেরেছি আঙ্কেল, কিন্তু কোনো কিন্তু নাই, তুমি একটু চেষ্টা করলেই আমি কাজটা পাবো। আর আমি যদি এবার কাজটা পেয়ে যাই তাহলে আমার জীবনের মোড় ঘুরে যাবে বাবা। আমার মেয়েটার বিয়ের কথা চিন্তা করছি, মেয়ের বিয়ে মানে তো অনেক খরচ, আর আল্লাহ যদি তোমার মতো একজন ছেলে তার কপালে জুটিয়ে দেন, সেক্ষেত্রে আমি তার সাথেই তার বিয়ে দেব। আর বাবা, আমার কাজটার ব্যাপারে একটু তুমি চেষ্টা করো। ঠিক আছে আঙ্কেল, আমি দেখছি কি করা যায়, কিন্তু আপনি কাজটা ঠিক মতো করতে পারবেন তো? যদি কাজটা করতে না পারেন তাহলে কিন্তু অফিসে আমার মান সম্মান কিচ্ছু থাকবে না। ও নিয়ে তুমি একদম ভেবো না বাবা। তোমার মান সম্মান মানে আমাদের মান সম্মান। তোমার মান সম্মান যাতে নষ্ট না হয় সেদিকে আমি সবসময় সচেষ্ট থাকবো। ঠিক আছে আঙ্কেল, তাহলে আমি বসের সাথে কথা বলি, দেখি কি করা যায়। তুমি চাইলেই পারবে বাবা, আমি তোমাকে কথা দিচ্ছি, যদি আমি এই প্রজেক্ট হাতে পাই এমন যত্ন করে কাজটা করব যে মান সম্মানে অফিস তোমাকে মাথায় তুলে নাচবে। আর তোমার কমিশনের ব্যাপারটা আমি দেখব। না না আঙ্কেল, আমার কোনো চাহিদা নেই, আপনি কাজটা পেলেই আমি খুশি। থ্যাংক ইউ বাবা, থ্যাংক ইউ। তাহলে তুমি দেখো, আমি আসি। আচ্ছা ঠিক আছে, অবশ্যই। আসসালামু আলাইকুম। তোমার বাবা কিন্তু প্রজেক্টটা পেয়ে গেছে। সবই আপনার জন্য। আরে কি যে বলো, আমরা এক ইউনিভার্সিটিতে পড়াশোনা করেছি। আমি তোমার কোনো প্রয়োজনে আসতে পারলে আমার ভালো লাগবে। আই হোপ আমিও তোমাকে আমার প্রয়োজনে পাবো, আর এভাবেই তো আমরা একে অপরের কাছাকাছি আসতে পারবো। তা তো বটেই, আপনার মতো এত কাছের একজন ভাই থাকলে আর কি দরকার, কি চাই। ভাই? ভাই তো মানে আপনি তো মনির ভাই, রাইট? সেটা ঠিক আছে, কিন্তু আমি বলছিলাম আমরা কি আমাদের সম্পর্কটাকে আরেক ধাপ এগিয়ে নিয়ে যেতে পারি কিনা। আমি বুঝতে পারছি আপনি কি বলতে চাইছেন। আপনি যার লাইফ পার্টনার হবেন সে অনেক হ্যাপি হবে লাইফে, কিন্তু কি আসলে আমি আমার লাইফে একটা ধাক্কা খেয়েছি, আপনি একটা অ্যাক্সিডেন্টের শিকার। ইন দ্যাট কেস আমার মনে হয় আমাদের এই বিষয়টা নিয়ে আরেকটু সময় নেওয়া উচিত। ঠিক আছে, মানে সিদ্ধান্তটা সময় নিয়ে নিলেও আমরা দুজন দুজনকে নিয়ে ভাবতে পারি কিনা সেটা বলছিলাম। ইন দ্যাট কেস আমরা সিচুয়েশনশিপে থাকতে পারি। একটুখানি দেখা, একটু কথা, মিলে মিশে একাকার সব নীরবতা, অচিন সুরের মায়ায় আমি ডুবে রই তোমার ছায়ায়। ধীরে ধীরে মন হারায় তোমার পথে, যেন ভেসে চলি কোনো এক মেঘের রথে। আকুল হয়ে ডাকি তোমায় মনে মনে, বলবো যা ছিল জমানো গোপনে। তুমি আমার সেই অজানার গান, প্রাণের মাঝে যার চির অম্লান স্থান। জানো,
এই ঘরে না আমার দম বন্ধ হয়ে আসে, আমার কিচ্ছু ভালো লাগে না। আই রিয়েলি মিস ইউ। তুমি কোনো চিন্তা করো না, ওকে খুব দ্রুত আমি ডিভোর্স দিয়ে তোমাকে এখানে নিয়ে আসবো। আই মিস ইউ সত্যি। তুই এটা কি করছিস? বাবা, বাবা মেয়েটা ভালো, তাকে তুই ডিভোর্স দিচ্ছিস? মা, আমি ওর সাথে সংসার করবো না। বাবা, বাবা তুই ভুল করছিস, অন্যায় করছিস। মা শোনো, এদিকে আসো, আসো বসো। মা, ভুল তো আমি আগে করেছিলাম, এখন সেই ভুলটা আমি শোধরাতে চাই। বাবা, আমি আবারও তোকে বলছি, তুই কোথায় যেন ভুল করছিস। বৌমা শুধু মুখ বন্ধ করে সহ্য করছে তোর মনটা পাওয়ার জন্য, তোর সাথে সংসারটা করার জন্য। তুই এত বড় ভুল করিস না বাবা। আমি এও জানি তুই একদিন ঠিকই অনুতপ্ত হবি বাবারে, সেদিন আর সময় থাকবে না। মা বাদ দাও তো, তুমি আমার কথা ক্লিয়ারলি বোঝার চেষ্টা করো। আমি রায়নাকে ডিভোর্স দিব, আর ওকে ডিভোর্স দিয়ে এই ঘরে আমি নতুন বউ আনবো। হ্যাঁ, কথা ক্লিয়ার। আর শোনো মা, এবার কিন্তু এই সোসাইটির সব থেকে বড় গরুটা আমরা কোরবানি দিব, ঠিক আছে? কিন্তু বাবা তুই যা বেতন পাস সেই টাকা দিয়ে এত বড় কাম অন মা, বেতনের টাকা কি সবকিছু? সাইড ইনকাম আছে না, তুমি এগুলো নিয়ে একদম চিন্তা করো না। গরুটা কিনে আনার পর তুমি ছবি তুলে ফেসবুকে পোস্ট করবা, রিল্যাক্স। চিন্তা আর কি, লোক দেখানো কোরবানি দেওয়ার চেয়ে নিজের সামর্থ্য মতো কোরবানি দেয়াই উত্তম। কথাটা মনে রাখিস বাবা। মনি সাহেব, পাকশি প্রজেক্টের কন্ট্যাক্ট আপনি কাদেরকে দিয়েছেন? আরে তাদের নামে একটা 1000টা কমপ্লেন। স্যার আমাকে বলেছে বিষয়টা দেখতে। কি বলছেন? ওটা তো বোরহান সাহেবকে দিয়েছি, আর আমার জানা মতো উনি তো ভালোই কাজ করছেন। কিসের ভালো কাজ? আপনি কি একদিনও সাইটে গেছেন? পেমেন্টের জন্য সমস্ত কাজ বন্ধ, শ্রমিকরা বসে আছে। আর এদিকে রড, ইট, সিমেন্ট, বালি যাদের কাছ থেকে নেওয়া হয়েছে তাদেরও পেমেন্ট বন্ধ। তারা অভিযোগ করেছে, কিন্তু অফিস থেকে সমস্ত পেমেন্ট ক্লিয়ার করা হয়েছে। তাহলে কেন তাদের পেমেন্ট দেওয়া হয়নি? মানে এইরকম তো হওয়ার কথা না। আচ্ছা, আমি দেখছি বিষয়টা। আমি যতটুকু ইনফরমেশন পেয়েছি, বোরহান সাহেব পলাতক, তার কর্মীরা সাইটে গন্ডগোল করছে। বিষয়টা দ্রুত সুরাহা করেন, তা না হলে আপনি কিন্তু বিপদে পড়বেন। আর স্যার বলেছে সমস্ত দায়িত্ব থেকে আপনাকে সাময়িক বরখাস্ত করতে। কি? হ্যাঁ, আমি স্যারের রুম থেকে এসে বলছি। ওয়েট। আপনি যে নাম্বারটিতে কল করেছেন তাতে এই মুহূর্তে সংযোগ দেওয়া সম্ভব নয়। বোরহান সাহেবের ফোন তো বন্ধ। বলেছিলাম না তিনি পলাতক। ওয়েট, আমি মিমিকে একটা ফোন দিই। The number you have dialed is currently unreachable. মিমির ফোন তো বন্ধ। আচ্ছা মনি সাহেব, আপনি কি বোরহান সাহেব বা তার ফ্যামিলিকে পার্সোনালি চিনেন? মানে খুব ভালো করে চিনি না, কিন্তু যাই হোক, দেখেন তাকে খুঁজে পান কিনা। নইলে টাকার গড়মিল এবং দুর্নীতির অভিযোগ আপনি কিন্তু ফেঁসে যাবেন। বৌমা, বৌমা, বৌমা শোনো 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 বৌমা, আমার কথা শোনো। কয়েকটা দিন পরে ঈদ, এ সময় তুমি যেও না মা, যেও না। ঈদ? মা, আমার তো ঈদ বলে কিছু নেই। আমি তো আপনার ছেলের সাথে স্ক্যাম করেছি, সে তো আমাকে ডিভোর্সও দিতে চেয়েছে।
আমি এখানে কিভাবে থাকি আমাকে বলেন? মনির, মনির বৌমাকে আটকা। মনির, ও কষ্ট পেয়ে চলে যাচ্ছে। মা কি নাটক শুরু করেছো? হ্যাঁ, যে যেতে চায় তাকে যেতে দাও। আপনার ছেলে এখনো সবকিছুকে নাটক মনে করছে। অবশ্য মনে করবেই না কেন, টিকটক দেখে পছন্দ করবে, এরপর বিয়ে করবে, বিয়ের পর পুরোপুরি চেঞ্জ। কিন্তু মা, আমার দোষটা কোথাও আমাকে একটু বলবেন? এখানে তো আমার কোনো দোষ নেই। আমিও তো চেয়েছিলাম 8-10টা মেয়ের মতো সুখে শান্তিতে সংসার করতে। আসলে ওর কপালটাই খারাপ, কিচ্ছু সইল না। পুলিশ? আপনি মনির আহমেদ? জি, আপনার নামে ওয়ারেন্ট আছে। আপনাকে আমাদের সাথে যেতে হবে। মানে আমি, আপনার যদি কিছু বলার থাকে সেটা আপনি কোর্টে গিয়েই বলবেন। আসুন আমাদের সাথে। আমরা তো কিছুই বুঝতে পারছি না, কিসের দুর্নীতি? দেখুন, আপনি ওনার অফিসের সাথে যোগাযোগ করলেই সব জানতে পারবেন। অফিসে আপনার নামে অর্থ আত্মসাৎ ও দুর্নীতির মামলা করেছে। যদি অভিযোগ প্রমাণিত হয় তাহলে আপনাকে অর্থ ফেরত দিতে হবে, আর না দিলে জেল জরিমানা অনেক কিছুই হতে পারে। আপনি আমাদের সাথে আসুন। আসুন। কি বলছে? কি বলছে? বোমা, বোমা এখন কি হবে? বোমা,
মনির সাহেব, আপনি আসুন, আপনার জামিন হয়েছে। কে আমার জামিন দিল? আপনার স্ত্রী। বাবা, বাবা তোরা আসছিস? হ্যাঁ বাবা, বাবা, বাবা তুই ঠিক আছিস বাবা? ওরা তোকে ঠিক মতো খাবার দাবার দিত বাবা? তুই এত শুকায় গেছিস কেন? মা আমি ঠিক আছি। আমার জামিনের জন্য এতগুলো টাকা তোমরা কিভাবে ম্যানেজ করলা? কেন, বৌমা তোকে কিছু বলে নাই? বৌমাই তো সব ব্যবস্থা করেছে। তোকে পুলিশ যেদিন ধরে নিয়ে যায় তার কিছুক্ষণ পরে বৌমা তোর অফিসে গিয়েছিল। ওখানে যেয়ে তো জানতে পারে যে তুই অফিস থেকে বেশ কিছু টাকা লোন করেছিস এবং কেউ একজনকে কাজ দেওয়ার জন্য অনেক টাকা আত্মসাৎ করেছিস। আমি তো মহা টেনশনে পড়ে গেছিলাম, এত টাকা ম্যানেজ করব কিভাবে। তখন বৌমাই বলল তোর আলমারিতে কোরবানি গরু কেনার জন্য কিছু টাকা ছিল, আর বাকি সব টাকা বৌমা তার বিয়ের গহনা বিক্রি করে দিয়েছে। আহা মা, থাক না। থাকবে কেন মা? তুমি যা করেছো হাজার কথা বললেও সেটা কম হয়ে যাবে। আমি এখন যাচ্ছি। আমি সেদিনই চলে যেতাম, কিন্তু আমার কাছে মনে হয়েছিল আপনাকে এইভাবে একা একা না রেখে যাওয়াটাই উচিত। আপনারা ভালো থাকবেন। রায়না, তোমার সাথে খুব বড় একটা অন্যায় করে ফেলেছি। যে অন্যায় করেছি সেটা ক্ষমার অযোগ্য। তবুও তোমার কাছে আমি ক্ষমা চাইছি। প্লিজ তুমি আমাকে একটা সুযোগ দাও। বাদ দাও না, তোমার তো সুন্দর মেয়ে পছন্দ, তাকেই বিয়ে করে নিও। আমাকে তুমি ডিভোর্স লেটারটা পাঠিয়ে দিও, আমি সাইন করে দেব। এখন বুঝতে পারছি মানুষের আসল সৌন্দর্য তার চেহারায় নয়, তার মনে। যার মন সুন্দর না, তার চেহারা যতই সুন্দর হোক না কেন কোনো লাভ নেই। আর যার মন সুন্দর সেই জানে সুখের নীড় গড়তে। রায়না, তুমি তোমার সুন্দর চেহারার পরিচয় আমাকে আগিয়ে দিয়েছ, আমি বুঝতে পারিনি। আর এখন তুমি তোমার সুন্দর মনের পরিচয় দিলে। এত অপমানের পরেও আমার পাশে থেকে। সারাটা জীবন থেকে যাও না প্লিজ, প্লিজ রায়না। বউ, তোমাকে আমি কথা দিয়েছিলাম কুরবানিতে সব থেকে বড় গরুটা কুরবানি দিব, কিন্তু আমি আমার কথাটা রাখতে পারিনি। তবে দেখো সামনে হবে।
কে বলল তুমি তোমার কথা রাখতে পারোনি? এই যে তুমি তোমার ভুল বুঝতে পেরেছো, এটাই তো অনেক। তুমি তো বনের পশুকে নয়, মনের পশুকে কোরবানি দিয়েছো।